কোটা আন্দোলনের আলোকচিত্রী তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনকে আসামি করে রাজধানী নিউ মার্কেট থানায় মামলা হয়েছে। গতরাতে মামলাটি করে প্রিয় এর মা শামসিয়ারা জামান। এতে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও আসামি হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, রমনা জোনের সাবেক ডিসি মোহাম্মদ আশরাফ ও এডিসি হাফিজ আল আসাদ, নিউ মার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম। কোটা আন্দোলন চলাকালে ১৯ জুলাই রাজধানীর গ্রিন রোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান তরুণ আলোকচিত্রী তাহির জামান। তিনি দ্য রিপোর্ট.লাইভ নামের একটি নিউজ পোর্টালের ভিডিও জার্নালিস্ট হিসেবে কাজ করতেন। আনিসুল হক ও টিপু মুন্সি সহ সদ্য সাবেক সরকারের ৫ মন্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তাদের সম্পদ দেখা যায়। ক্ষমতার পরিবর্তনে এবার বিষয়গুলো পর্যায়ক্রমে খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন করতে যাচ্ছে দুদক। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হলফনামায় তার সম্পদের পরিমাণ দেখিয়েছিলেন ৭০ কোটি টাকা, যা ২০০৮ সালে ছিল ৬ কোটি ৭৮ লক্ষ। করোনাকালে স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় কেনাকাটার নানা অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সম্পদ বেড়েছে ৬৫ গুণ। হলফনামা অনুযায়ী শেষ ৫ বছরে তার সম্পদ ১৩ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ৯ কোটি টাকা। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির সম্পদ বেড়েছে ২১ গুণ। ৫ বছর আগে তিনি প্রায় সম্পদ শূন্য ছিলেন। টিআইবি বলছে, সাবেক এই মন্ত্রীদের প্রকৃত সম্পদ অনেক গুণ বেশি। হলফনামায় দেখানো সম্পদের বৈধ উৎসও তারা দেখাতে পারবেন না। ট্র্যাক রেকর্ড দেখলে যেটা দেখা যায়, আমরা শুরু থেকে এ পর্যন্ত যেটা দেখতে পেয়েছি, বড়জোর কিছু কিছু চুনোপুটিকে টানা এক্সট্রা করা ছাড়া কোনো প্রকার রুইকাত্তা বা ক্ষমতার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতে আনতে পেরেছে দুর্নীতি দমন কমিশন। তার দৃষ্টান্ত খুবই বিরল, এক্সেপ্ট এমন সিচুয়েশনে যখন কোনো উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি, প্রাক্তন বা অতীত যারা কোনো না কোনো কারণে ক্ষমতাবানদের সাথে, ক্ষমতাসীনদের সাথে বিরাগ বাজানো হয়েছে, সেক্ষেত্রে আবার অতি তৎপরতা দেখা যায় এবং সেটারই কিন্তু কিছু দৃষ্টান্ত আমরা সাম্প্রতিককালেও দেখেছি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০৬৩% ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ৯৮২% সম্পদ বেড়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর অফিসে নগদ টাকা থাকার খবরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় সেখানে ছিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ হোসেন। সেখানে লাঠিসোঁটা হাতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরও। ছিলেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। ভোর ৬টা পর্যন্ত সেখানে ঢুকতে দেওয়া হয়নি সাংবাদিকদের। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩টি ভল্ট উদ্ধার করা গেলেও তাতে টাকার অস্তিত্ব মেলেনি। অভিযান শেষে এ নিয়ে বিস্তারিত জানাবেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। টাকা পয়সা এগুলা পাওয়া যাচ্ছে। আর ওখানে আছে ঢাকা কলেজের ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন নাজমুল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কের দায়িত্বে আসাদ বিন রনি এবং যে সোর্স ওনারা মানে অথরাইজ হিসেবে। এবং আপনারা জানেন যে বিশেষ করে এই তথ্যটি আমরা 12:30টায় প্রশাসনকে অবহিত করার পরে তাদের একটা প্রতিনিধি এখানে আসে। এ যেন এক বিস্ময় বালক। মাথায় শটগানের ১০০ গুলি নিয়েও বেঁচে আছে ১৫ বছরের জুলফিকার। বেশ কিছু গুলি বের করা হলেও এখন অন্তত ৫০টি গুলি রয়ে গেছে গলা ও বুকে। গুলিতে পুরোপুরি নষ্ট হয়েছে ডান চোখ। ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে আহত হওয়ার পর থেকেই ভর্তি ঢাকা মেডিকেলে। এই ছবি রাতের আকাশে ফুটে থাকা তারাদের নয়, এই ছবি নৃশংসতা, বর্বরতার। এই ছবি এক কিশোরের মাথার, যেখানে ছোট ছোট বিন্দুগুলো শতাধিক বুলেটের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৮ জুলাই উত্তাল ছিল উত্তরা। সেদিনই শটগানের গুলিতে ঝাঁঝরা হয় কিশোর জুলফিকার। ৪ দিন নিখোঁজ থাকার পর তাকে পাওয়া যায় ঢাকা মেডিকেলের আইসিইউতে। আমার কত আশা, কত স্বপ্ন, দুটা ছেলেকে নিয়ে, বড় ছেলেকে ডাক্তার বানাবো,
ছোট ছেলেকে ইঞ্জিনিয়ার, আমার চোখে স্বপ্ন ভাসতেছে, আমি স্বপ্ন আর ভাসে কোনো লাভ হইতেছে না, আমি স্বপ্নগুলো আর পাইতেছি না বাবা। আমার জীবন করার যদি বলে দুটো চোখ আল্লাহ ভালো রাখতো, এই ছেলে কেমন করে লেখাপড়া করবে আর আমার স্বপ্নগুলো আবার যায়। শুধু মাথা নয়, গুলিতে ভেঙেছে জুলফিকারের দাঁত, ক্ষতিগ্রস্ত হয়েছে কান, গলা ও বুকেও রয়েছে গুলি। মানসিকভাবে চরম বিপর্যস্ত জুলফিকার। আগের চেয়ে মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যা আগে যদি আমরা জিজ্ঞেস করতাম কোনো কিছুতে রাগ হইতো না, এখন একটু কোশ্চেন করলে রেগে যায়। জটিলতার শঙ্কায় জুলফিকারের মাথায় অস্ত্রোপচার করা যায়নি, তবে পুরোপুরি নষ্ট ডান চোখে লাগবে অস্ত্রোপচার, ক্ষতিগ্রস্ত বাম চোখও। ভিতরে এই যে বুলেটগুলো আছে এর মধ্যে কয়েকটা 2-3টা যেগুলো খুব খারাপ জায়গায় আছে, যেগুলো ডাক্তার বলছেন যে এইগুলো বের করতে গেলে কিছু সমস্যা হতে পারে, অন্যান্য অর্গানের ক্ষতি হতে পারে। আবার কিছু কিছু ডাক্তার বলছেন যে যদি বের না করা হয় তাহলে ইনফেকশনও হতে পারে ইন ফিউচারে। তো আমরা আসলে ডাবল মাইন্ডেড, আমরা কোনটা করব বুঝতে পারছি না। উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী জুলফিকার আলী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পল্টন থানার সহিংসতার মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান বরখাস্ত হওয়া রিয়ার অ্যাডমিরাল এম সোহাইলকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় একটি সহিংসতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম তাজুল ইসলামকে। তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর বনশ্রী এলাকা থেকে। তাকেও মিন্টো রোডের কার্যালয়ে নিয়েছে গোয়েন্দা পুলিশ। কক্সবাজার 4 আসনে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে হত্যাচেষ্টা মামলায় বদিকে গ্রেপ্তার করা হয়েছে। গত 5ই আগস্ট টেকনাফ পৌরসভা এলাকার শহীদ আলীউল্লাহ শপিং কমপ্লেক্সের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ভাঙচুর ও বেদম মারধর করেন আওয়ামী লীগের কর্মীরা। এই ঘটনার প্রেক্ষিতে 18 আগস্টে টেকনাফ থানায় মামলা করেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ। এই হত্যাচেষ্টা মামলায় বদিকে গ্রেপ্তার করে র্যাব 7-এর একটি দল। এ মামলায় টেকনাফ আওয়ামী লীগের 30 জন নেতাকর্মী ও অজ্ঞাত 45 জনকে আসামি করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহত হয়েছেন 819 জন, আহত হয়েছে 25,000-এরও বেশি। এই তথ্য হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির। মঙ্গলবার দুপুরে তারা জানায় নিহতদের বেশিরভাগই তরুণ ও যুবক। এসব হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন সহ বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানান মানবাধিকার কর্মীরা। জুলাইয়ের শুরুতে শুধু রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন হলেও 16 তারিখ তা ছড়িয়ে পড়ে সারা দেশে। ওই দিনই প্রাণ হারান 6 জন। সময়ের সঙ্গে বাড়তে থাকে সহিংসতা, হতাহতের সংখ্যা। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা সরকার পতনের দিন। নিহত 819 জনের মধ্যে 240 জনই 18 থেকে 30 বছরের, আর শিশু 83 জন। শহীদ পরিবারের সদস্যরা নির্বিচারে হত্যার দ্রুত বিচার দাবি করেন। টার্গেট করে তার মাথায় গুলি করা হয়েছে। ইভেন গুলিটার সাথে সাথে বের হয়ে গেছে, আমার ভাই ওই অবস্থায় রাস্তায় পড়েছিল। এ সময় তারা নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আহ্বান জানান। জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিও জানানো হয়। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে কে মারা গেছে, কে আহত হয়েছে এবং কোন পুলিশ, কোন সেনাবাহিনীর অফিসার বা কোন আনসার, কোন বিডিআরের সদস্য কবে কোথায় কোন টিম গুলি বর্ষণ করেছে, এই তথ্যগুলি আপনারা গণবিজ্ঞপ্তিতে সাধারণ মানুষের কাছে আহ্বান করেন। সরাসরি হত্যায় জড়িত ও নির্দেশদাতাদের পাশাপাশি যারা ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডকে সমর্থন করেছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি মানবাধিকার কর্মীদের। ছাত্রলীগ, যুবলীগ এবং সাদা পোশাকে যারা ছিল তারা কিন্তু এই হত্যাকাণ্ডের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা জানি যে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা সংস্থারা কাজ করেন, আবার সরকারি দলের হেলমেট বাহিনীও ছিল। যেসব নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড হয়েছে তা কোন দেশ থেকে এসেছে
খুঁজে বের করার দাবি মানবাধিকার কর্মীদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 সপ্তাহ পর এখনও হাসপাতালে চিকিৎসাধীন আহত অনেক শিক্ষার্থী। তাদের অনেকেরই লাগবে দীর্ঘমেয়াদী চিকিৎসা। সরকারি নির্দেশনায় আহত ও গুলিবিদ্ধদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ওষুধের খরচ নিয়ে বিপাকে স্বজনরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় সারা দেশে হতাহত হয়েছেন বহু মানুষ। গুরুতর আহত অনেকেই এখনও চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। আন্দোলনে সিলেটে অন্তত 400 শিক্ষার্থী আহত হন বলে জানান সমন্বয়করা। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অন্তত 35 জন। সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে তাদের। সরকারি ওষুধ পাইতেছি, সরকারি ওষুধ পাই। কোনো কিছু কি বাইরে থেকে কিনে আনতে হয় ওষুধপত্র? না, আগে কিনে আনছি, এখন কিনে আনার লাগে না। ডাক্তার সবে আমরা সুযোগ সুবিধা সম্মান দেয় যে আমরা আন্দোলনের রোগী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন 29 জন। গুরুতর 3 জন রয়েছেন আইসিইউতে। বিনামূল্যে চিকিৎসা দেওয়া হলেও ওষুধের খরচ জোগাতে দুশ্চিন্তায় স্বজনরা। খরচগুলো আছে এখান থেকে চলতেছে, কিন্তু পরবর্তীতে যখন রিলিজের পরে আমরা বাড়ি যাব সেই খরচগুলো একটু সমস্যা আছে। চিকিৎসা ব্যবস্থা সবগুলো হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকেই সংরক্ষণ করা হচ্ছে, দেওয়া হচ্ছে, এবং এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে পূর্ণাঙ্গ আর্থিক সহায়তা এবং খাবার সহায়তা দেওয়া হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 8 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দীর্ঘমেয়াদে চিকিৎসা চালিয়ে যেতে হবে কয়েকজনের। খুলনায় আহত 167 জনের বেশিরভাগই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে এখনও কাতরাচ্ছেন গুলিবিদ্ধ শিক্ষার্থী সাইদুল ইসলাম। বিনামূল্যে সেবা পেলেও ওষুধের খরচ বহন করতে হচ্ছে নিজেদেরকেই। চিকিৎসার ব্যয়বহুল আমরা নিজেরাই ব্যয় করতেছি, হাসপাতাল কর্তৃপক্ষ ব্যয় করতেছে না। যে সমস্ত ওষুধ সবগুলো তো হয়তো সরকারিভাবে সাপ্লাই নাই, যদি না থাকে সেটা আমরা কো ফান্ডের মাধ্যমে এটা তাদেরকে প্রোভাইড করার জন্য বলে দিয়েছি। রাজশাহীতে গুলিবিদ্ধ হন 125 জন। এর মধ্যে চিকিৎসাধীন 5 জন এখন অনেকটাই শঙ্কামুক্ত। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণঅভ্যুত্থানের প্রবল স্রোতে হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় 5.5 বছর পর মুক্ত মাইকেল চাকমা। হাসিনার পলায়নের পরদিন 6 আগস্ট কথিত আয়নাঘর থেকে মুক্ত হন তিনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে চোখ বেঁধে ছেড়ে দেয়া হয়। বাড়ি ফিরে জানতে পারেন পুত্র শোকে মারা গেছেন বৃদ্ধ বাবা। রীতি মেনে তার শেষকৃত্য করে পরিবার। এ যেন কবর থেকে ফিরে আসা। প্রায় 2000 দিন পর সূর্যের আলো দেখছেন মাইকেল চাকমা। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি কেটেছে অন্ধকার ঘরে। 2019 সালে 7 এপ্রিল রাজধানীর শ্যামলী থেকে ইউপিডিএফ সংগঠক মাইকেলকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি সংস্থা। প্রায় 5.5 বছর রাখা হয় আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালায়। একটা দড়ি আছে ওখানে, ওই দড়িটা চ্যাপটা বেলের মতো, কোমরটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একদম হাঁটে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে মাথা সহ চেয়ারে সব মানে একদম বেডে ফেললো আমাকে। ইলেকট্রিসিটি 40 ভোল্টেজে পুড়ে ফেলবো। সত্য কথা বলবে, তোমার অস্ত্র কোথায়? তো আমি বললাম আমার কাছে তো কোনো অস্ত্র নাই। মাইকেল জানান কারো সাথে কথা বলার সুযোগ ছিল না। মুক্ত হয়ে বাড়ি ফিরে পান একের পর এক দুঃসংবাদ। তারপর বড় বোনকে যখন ফোন দিলাম, সে যখন কান্না শুরু করলো, তখন বুঝতে পারলাম বাবা আর দুনিয়ায় নাই। আমি যে ফিরে আসবো সেটাও তাদের বিশ্বাস করতে পারছিল না। তারপর অপেক্ষা করতে 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 তারা আমার শেষকৃত্য তারা করে দিল। বন্দিশালার দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় মাইকেলকে। অসহ্য মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন তিনি। চশমাটা খুললে আমি এই কিছু দেখছি না। এটা আমার চোখ অনেক খারাপ হয়ে গেছে। ওই জায়গায় ঘুমাতেই পারি না আমি। একটা শব্দ শুনলে যেন ওই শব্দ থেকে কীরকম একটা আরও নানা রকম শব্দ আমার কানে আসে। খুব ঘুম ভাঙলে আর ঘুম হয় না। এখনই রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত না নিলেও নিজ সংগ্রামী জীবন নিয়ে লিখতে চান মাইকেল চাকমা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এসালম গ্রুপের মালিকানাধীন 6টি ব্যাংকে সাইফুল আলম ও তার পরিবারের 25 সদস্যদের নামে থাকা শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি। মঙ্গলবার এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। এক প্রজ্ঞাপনে বিএসইসি জানিয়েছে এসালম গ্রুপের 56টি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাইফুল আলম। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে আছেন তার ছেলে আহসানুল আলম। এসব ব্যাংকের কিছু ঋণ বিতরণে বড় অনিয়ম থাকার কথা এর আগে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যেগুলো এখন তদন্ত করা হচ্ছে। চেয়ার ধরে রাখতে রাজস্ব আয় বেশি দেখানোর কৌশল নিয়েছিলেন সাবেক এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম। গত অর্থবছরে আয় বেশি দেখিয়েছেন প্রায় 23,000 কোটি টাকা। সিজিএ ও এনবিআরের তথ্যে মিলেছে এমন বিস্তর ফারাক। তথ্যের গরমিল বন্ধে কড়া নির্দেশনা দিয়েছেন নতুন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজস্ব আয় অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেখানোর প্রবণতা শুরু হয় সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের সময়ে। 2016-17 অর্থ বছরে এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের হিসাবে পার্থক্য দেখা দেয় 13,000 কোটি টাকা। অভিযোগ আছে সরকারের সুনজরে থাকতে রাজস্ব আয় বাড়িয়ে দেখাতেন নজিবুর রহমান। পরবর্তীতে চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া গোজামিল থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু রহমাতুল মুনিমের সময়ে আগের ধারায় ফিরে যায় এনবিআর। নীতি নির্ধারকদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এটা কিন্তু খুবই দরকার। প্রকৃত অবস্থাটা তাদের জানা দরকার, তাহলে তারা বুঝতে পারবেন কখন কোন নীতি গ্রহণ করবেন, বাস্তবায়ন করবেন। 2023-24 অর্থ বছরে হিসাবের ফারাক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। রহমাতুল মুনিম প্রশাসনের দাবি রাজস্ব আয় হয়েছে 3,82,500 কোটি টাকা, কিন্তু হিসাব মহানিয়ন্ত্রক সিজিএর হিসাবে কোষাগারে জমা হয়েছে 3,59,500 কোটি টাকা। আয়কর, ভ্যাট ও আমদানি শুল্কের সবচেয়ে বেশি পার্থক্য ধরা পড়েছে ভ্যাটে। এনবিআরের দাবি ভ্যাট আয় 1,51,000 কোটি টাকা প্রায়, কিন্তু সিজিএর হিসাবে জমা হয়েছে 1,33,000 কোটি টাকা। আয়করে পার্থক্য 4,500 কোটি টাকা, আর আমদানি শুল্কে কম বেশি 1,000 কোটি টাকা। এনবিআরের এমন তথ্যে হতাশা জানিয়েছেন নতুন চেয়ারম্যান। আমাদের একটা বড় ইমেজ সংকট আছে, যেটা নিয়ে বাইরে খুব হাসাহাসি হয়। সেটা হলো যে এনবিআর ট্যাক্স কালেকশনটা ওভারস্টেট করে, এবং এটা যখন রিকনসিলিয়েশন করা হয় বাংলাদেশ ব্যাংকের সাথে, তার সাথে মেলে না। এটা যখন সিজিএর সাথে রিকনসাইল করা হয়, তার সাথে মেলে না। এইটা আমি ফ্রম টুমরো আই ওয়ান্ট টু স্টপ। রাজস্ব আয়ের হিসাব নির্ধারণে আইবাস প্লাস প্লাস ব্যবস্থাকে ভিত্তি ধরার নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। বলেন, যখন আয় আইবাসে আসবে কেবল তখনই তা গণ্য হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে 3রা সেপ্টেম্বর থাইল্যান্ডে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর। সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি সাইডলাইনে কয়েকটি সদস্য দেশের সরকার প্রধানের সঙ্গেও বৈঠক করবেন ডক্টর ইউনুস। আগামী 2 থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে বসছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে আগামী 4 সেপ্টেম্বর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ভাষণ দেবেন ডক্টর মুহাম্মদ ইউনুস। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেকের সদস্য রাষ্ট্রের সরকার প্রধানরাও যোগ দেবেন। থাইল্যান্ডের পর বিমস্টেকের সভাপতি হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ, এবং জোটের পরবর্তী শীর্ষ সম্মেলন হবে ঢাকায়। 2 দশক পার হলেও শেষ হয়নি 21শে আগস্ট গ্রেনেড হামলার বিচার কাজ। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন 24 জন, আহত 3 শতাধিক। এই হামলার জন্য আওয়ামী লীগ তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারকে দায়ী করলেও বারবারই তা অস্বীকার করে দলটি। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস বিরোধী সমাবেশ ডাকে আওয়ামী লীগ। শেখ হাসিনার বক্তব্যের সময়ই চালানো হয় গ্রেনেড হামলা। আওয়ামী লীগ সভাপতি সহ শীর্ষ নেতারা অল্পের জন্য বেঁচে গেলেও মারা যান 24 জন, আহত 3 শতাধিক। হামলার পেছনে বিএনপি জামায়াত দায়ী দাবি করে তদন্তে জজ মিয়া নাটকের অভিযোগ করে আওয়ামী লীগ।
প্রশ্ন তোলে তৎকালীন সরকারের আন্তরিকতা নিয়েও, যদিও অভিযোগ অস্বীকার করে সে সময় সরকারে থাকা দলটি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় পুনঃতদন্ত শুরু করে, পরে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে নতুন করে তদন্ত চালায়। 2008 সালের নভেম্বরে হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানের জবানবন্দির ভিত্তিতে পুরো মামলা ভিন্ন রূপ নেয়। তদন্তের দায়িত্ব পান 2001 সালে বরখাস্ত পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক আব্দুল কাহার আখন্দ। আব্দুল কাহার আখন্দের তদন্তের ভিত্তিতেই 2018 সালের 10 অক্টোবর মামলার রায় দেয় নিম্ন আদালত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। 21 আগস্টের গ্রেনেড হামলা মামলার পুনঃতদন্ত করা আব্দুল কাহার আখন্দ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে বাতিল করেছে সরকার। এ ব্যাপারে কয়েকদিন ধরেই আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সচিবালয়ের ভেতরে জড়ো হন তারা। এর পরপরই পরীক্ষা বাতিল করার ঘোষণা দেয়া হয়। তবে মূল্যায়ন কিভাবে হবে তা এখনও নির্ধারণ করেনি মন্ত্রণালয়। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে এইচএসসির কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। নতুন রুটিনে সেগুলো শুরু হওয়ার কথা 11 আগস্ট থেকে। মঙ্গলবার দুপুরে এইচএসসি পরীক্ষা 2 সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত বিষয়ের পরীক্ষা 100 নম্বরের বদলে 50 নম্বরে নেয়ার সিদ্ধান্ত হয়। এর কিছুক্ষণ পরেই এসব পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে জড়ো হন শিক্ষার্থীরা। জানান আন্দোলনে তাদের সহপাঠীরা নিহত হয়েছেন, গুরুতর আহত আছেন অনেকে। তাদের পক্ষে পরীক্ষা দেয়া সম্ভব নয়। ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা অসুস্থ, তারা অনেকে হসপিটালে ভর্তি, কারো হাত ভাঙা, কারো রাবার বুলেট লাগছে, কারো ছিটা বুলেট লাগছে। আমাদের যে এইচএসসিতে যেগুলো পরীক্ষা হয়েছে ওগুলা বাদে এসএসসি এইচএসসিতে যেগুলো সাবজেক্ট আছে ওগুলো এসএসসিতে দিয়ে ওখান থেকে নিয়ে আমাদের এইচএসসি রেজাল্ট পাবলিশ করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা সচিব, বোর্ডের সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বৈঠকে বসেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন তারা। আমাদের একটা পরীক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা সবাই এটা বুঝতে পেরেছি, আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি। আমরা পর্যালোচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে হবে সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। সেখানে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, সচিবালয়ে সবাইকে অবরুদ্ধ করে পরীক্ষা বাতিলে বাধ্য করা হয়। মঙ্গলবার রাতে আহত শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে আন্দোলনের মুখে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের বিষয়ে গণমাধ্যমকে তারা জানান, প্রশ্নবিদ্ধ এই কর্মসূচিতে তাদের সমর্থন নেই। মেধার মূল্যায়নকারীরা পরীক্ষা বাতিল চাইতে পারে না বলে জানান সমন্বয়ক সার্জিস আলম। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কারোর সাথে যোগাযোগ করেনি, তারা আমাদের সাথে যোগাযোগ করে যদি আমরা রেসপন্স না করতাম তারপরে তারা যদি সেখানে যেত সেটি যৌক্তিক মানা যেত। সরকার আমাদের কাছে তখন রেসপন্স করেনি বলেই আমরা ধীরে ধীরে বাংলা ব্লকের থেকে শুরু করে ওই এক দফা দাবিতে গিয়েছিলাম। কিন্তু তারা আজকে যেগুলো করছে এটি কখনোই কাম্য নয়, যৌক্তিক নয়। পরীক্ষা ছাড়া মেধার মূল্যায়ন হয় না জানিয়ে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দুর্নীতির বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। যেখান থেকেই হচ্ছে আমাদের কাঠামোগত সংস্কার, আমাদের কাঠামোগত পদ্ধতি সবকিছুই পরিচালিত হয় সচিবালয় থেকে। আপনারা যদি সচিবালয়কে ডিস্টেবলাইজ করার এক ধরনের ষড়যন্ত্র করেন সেটি কিন্তু রাষ্ট্রের জন্য কোনো শুভবার্তা দেয় না। আপনারা একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান তাহলে আমরা ধরে নিব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন।
হাসপাতাল পরিদর্শন শেষে সমন্বয়করা জানান, স্বাস্থ্যসেবা ঘিরে তৈরি হওয়া দুষ্টচক্র ভাঙতে প্রশাসনের নিরপেক্ষভাবে কাজের সময় এখনই। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির সভাপতি হবেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী জেলায় ডিসি বা তার মনোনীত প্রতিনিধি, উপজেলায় ইউএনও, মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার সভাপতির দায়িত্ব পালন করবেন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। অভিযোগ আছে, বেসরকারি স্কুল কলেজের পরিচালনা কমিটিতে এতদিন রাজনৈতিক নিয়োগ দেয়া হতো। অনেক প্রতিষ্ঠানের কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগও রয়েছে। সময়মতো ঋণ পরিশোধ করতে না পারায় ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের ১০৬ কোটি টাকার ঋণ খেলাপি হিসেবে দেখাতে সোনালী ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য সোনালী ব্যাংককে ২২ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোনালী ব্যাংক জানায়, এ বিষয়ে ওরিয়নকে লিখিত চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। না হলে ওরিয়নের এই ঋণকে খেলাপি করা হবে। মেয়র হানি ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ ব্যয় বাবদ ব্রিজ ফাইন্যান্সিংয়ের আওতায় সোনালী ব্যাংক থেকে ঋণ নেয় ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। কিন্তু সময়মতো ঋণ পরিশোধ না করায় ২০২৩-এর ৩১শে ডিসেম্বর পর্যন্ত সুদে আসলে ঋণের পরিমাণ দাঁড়ায় ১০৬ কোটি টাকা। তাগিদ দেয়া হলেও বারবার সময় নিয়ে তা পরিশোধ করেনি ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের বকেয়া ঋণ গত বছরের ডিসেম্বর পর্যন্ত কুঋণ হিসেবে শ্রেণীবদ্ধ ছিল। কোম্পানিটি তখন পর্যন্ত ৪টি কিস্তি পরিশোধ করতে পারেনি। এমন পরিস্থিতিতে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারকে খেলাপি হিসেবে দেখাতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২২ আগস্টের মধ্যে ঋণের যথাযথ শ্রেণী বিভাগ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, সময়মতো ঋণ পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারা ডিফল্ট করছে, বাংলাদেশ ব্যাংক থেকে একটা চিঠি দিয়েছে আমাদেরকে। আমরা তাদেরকে অ্যাকর্ডিংলি টেলিফোনে জানানো হয়েছে ডিপার্টমেন্ট থেকে এবং চিঠিও দেওয়া হয়েছে, নোটিশও করা হয়েছে এই সময়ের মধ্যে তাদের উপর বিরামটা দিয়ে দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে আমরা অ্যাকর্ডিংলি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আমাদের ব্যবস্থা নেব। বাংলাদেশ ব্যাংক তাদেরকে ২২ তারিখ মতো সময় দেওয়া হয়েছে, তো এর মধ্যে না দিলে ২২ তারিখের মধ্যে আমরা জানাই দেবো বাংলাদেশ ব্যাংকের সেই মোতাবেক ব্যবস্থা নিয়ে। বাংলাদেশ ব্যাংক বলছে, ১১ জুলাই পর্যন্ত ওরিয়ন ১৫ কোটি টাকার বেশি পরিশোধের জন্য ১৫টি চেক দিয়েছে। চেকগুলো এখন পর্যন্ত ক্যাশ করা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিমকে ফোন দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়। এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না। মোবাইলে SMS দেওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। পরে তেজগাঁও ওরিয়ন হাউসে গিয়েও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লঘুচাপের প্রভাবে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে, তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে লোকজন। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসল, ভেসে গেছে ঘেরের মাছ। নোয়াখালী শহর সহ ৯ উপজেলার নিচু এলাকা পানিতে ডুবে গেছে। নিচু এলাকা প্লাবিত হওয়ায় রাস্তাঘাট ও বীজতলা ডুবে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে মাছের ঘের। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের চকবাজার, মুরাদপুর, হালিশহর, বহদ্দারহাট ও আগ্রাবাদে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কোনো কোনো এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। ঘরবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়ায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এদিকে রাঙামাটিতে পাহাড়ে বসবাসরত ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং করেছে প্রশাসন। টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় বাড়িঘর, অফিস, আদালত পানিতে ডুবে আছে। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন মানুষ। এ বিষয়ে জানাতে বা নোয়াখালী ও খাগড়াছড়ি থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী আবু নাসের। নাসের, নোয়াখালী শহর সহ তো ৯টি উপজেলার নিচু এলাকা পানিতে ডুবে গেছে। কি পরিমাণ মানুষ পানিবন্দী, তাদের ভোগান্তি কেমন?
আপনি যেমনটি বলেছেন, নোয়াখালীর প্রায় প্রত্যেকটি উপজেলাতেই বন্যা পরিস্থিতি, কোথাও জলাবদ্ধতার সংকট দেখা দিয়েছে এবং এই সংকটে মানুষের একেবারে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। আমি যদি একটু দেখাই, জেলা শহর থেকে শুরু করে প্রত্যেকটি উপজেলাতে বাড়িঘর, পথঘাট, সরকারি বেসরকারি অফিস আদালত, দোকানপাট সবকিছু, শিক্ষা প্রতিষ্ঠান প্রায় পানির নিচে তলিয়ে গেছে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে এই পানি বেশিরভাগে হচ্ছে যে বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে এই পানিবন্দী দশা মানুষের। অন্তত 20,000 মানুষ 9 উপজেলার পানিবন্দী হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সাথে পানির উচ্চতা বাড়ছে। অন্যদিকে গতকাল থেকে আমরা খবর পেয়েছি যে কিছু কিছু জায়গাতে জোয়ারের পানিও প্রবেশ করা শুরু করছে, অর্থাৎ বন্যা পরিস্থিতিও দেখা দিয়েছে। তো এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের অভিমত হচ্ছে গত 50 বছরে এমন দুর্যোগ, এমন দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি তারা হননি। কারণ এত বেশি নাজুক পরিস্থিতি যে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত অলিগলিতে সব জায়গাতে রান্না করার ব্যবস্থাটুকু নষ্ট হয়ে গেছে, রান্না করতে পারছে না। ফলে অনেক জায়গাতে দত্তেরহাটে বিশেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠান মনির হোসেন ফাউন্ডেশন নামে, তারা স্থানীয় বাসিন্দাদের মাঝে গতকাল থেকে রান্না করা খাবার বিতরণ করা শুরু করেছে এবং বেশিরভাগ এলাকাতেই আসলে মানুষ রান্না করতে পারছে না, ফলে খাবারের কষ্টও দেখা দিয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন যে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে অনতিবিলম্বে যেন দুর্গত এলাকাতে যেসব জায়গার মানুষ খেতে পাচ্ছে না তাদেরকে যেন শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণ করা হয়। পাশাপাশি অনেক এলাকার মানুষে আসলে উঁচু জায়গা সেখানে তারা নিজস্ব উদ্যোগে সেখানে আশ্রয় নিয়েছেন, ঘর বাড়িতে থাকতে পাচ্ছেন না কারণ থাকার উপযোগী না। এবং এই সময়তে সবচাইতে বড় কথা হচ্ছে যে সাপেরও ভয় রয়েছে এবং ফলে কাঁচা ঘর বাড়ি যেগুলো রয়েছে অনেকদিন পানি জমে থাকার ফলে ধসে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অনেক জায়গাতে কাঁচা ঘর ধসে পড়া শুরুও করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হচ্ছে দিনের পর দিন পানি নামার যে খালগুলো রয়েছে সেগুলো দখলের কারণে তাদের এই দুর্ভোগ তৈরি হয়েছে। অনতিবিলম্বে যেহেতু সেনাবাহিনী এখন মাঠে রয়েছে, প্রশাসন এই বিষয়ে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। এবারে খাগড়াছড়ির পরিস্থিতি জানবো, জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, গত শনিবার থেকে তো মঙ্গলবার রাত পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে খাগড়াছড়িতে। তো 9টি উপজেলার কোন কোন এলাকা বেশি প্লাবিত, আশ্রয় কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন? দেখুন, এই আগস্টে কিন্তু খাগড়াছড়ি এই নিয়ে প্রায় গত 3 মাসে 4বার বন্যা হয়েছে। তবে আগস্টের এই বন্যাটি সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে, কারণ এই বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়েছে এবং আমরা দেখেছি মাইনি এবং চেঙ্গি নদীর পানি বেড়ে সাধারণত একদিনের ব্যবধানে সেই পানিটা কিন্তু কমে যেত, কিন্তু আমরা দেখছি গতকাল থেকে যে বৃষ্টির যে বন্যা শুরু হয়েছে সেটা কিন্তু স্থায়ী হয়েছে এবং যে পানি নামার কোনো লক্ষণ আমরা দেখছি না। আকস্মিক এই বন্যায় কিন্তু অসংখ্য মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। খাগড়াছড়ি পৌর শহরে 18টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে আমরা যে বিষয়টা দেখছি, প্রশাসনের পক্ষ থেকে আসলে এই আকস্মিক বন্যা মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হলো। গতকালকে প্রশাসনের পক্ষ থেকে সেভাবে কিন্তু ত্রাণ বিতরণ বা শুকনো খাবার সেটি পর্যাপ্তভাবে বিতরণ করা হয়নি। তবে আমরা দেখেছি গতকাল রাতে যে সমস্ত এলাকাগুলোতে আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিচ্ছে, বিশেষ করে গঞ্জপাড়া, মুসলিমপাড়া, মেহেদিবাগ সহ, সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে তার নেতা কর্মীরা কিন্তু খিচুড়ি রান্না করে মানুষের মাঝে বিতরণ করেছে। সে কারণে যারা বন্যা দূর করেছে তাদের মধ্যে কিছুটা হলো স্বস্তি এসেছে। আমরা বিষয়টা নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলছে গতকালকে আসলে সব ধরনের শুকনো খাবার প্রস্তুত করা হয়েছে, তবে রাত হয়ে যাওয়ার কারণে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলোতে সেগুলো প্রত্যাহার সম্ভব হয়নি। আজকে সকাল থেকে খাগড়াছড়ি পৌরসভাতে অন্তত 2,500-এর বেশি শুকনো প্যাকেট কিন্তু রেডি করা হয়েছে, সেগুলো সকাল থেকে বিতরণ করার কথা রয়েছে। তবে কিছু কিছু জায়গায় সেখানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অর্থাৎ পিআই এর মাধ্যমে খুব অল্প কয়েকটা জায়গায় শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। একই অবস্থা খাগড়াছড়ির অন্য একটি উপজেলা যে দিঘিনালা এবং পানছড়ি, সেখানে কিন্তু বন্যার কবলে পড়েছে। দিঘিনালার মেরুং এলাকাটি সবচেয়ে বেশি প্লাবিত। এই এলাকাটি এই নিয়ে অন্তত 4বার কিন্তু বন্যার কবলে পড়েছে চলতি মৌসুমে। সেখানে যে সময় সেখানে আমরা দেখেছি ওইখানেও মানুষের প্রশাসন পক্ষ থেকে গতকাল রাতে খাবার দেওয়া হচ্ছে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, খাগড়াছড়ি সাজেকে অন্তত যান চলাচল বন্ধ থাকায় সাজেকে 200-র বেশি পর্যটক ইতিমধ্যে কিন্তু আটকা পড়েছে। একই সাথে লংগদু সড়কে যান চলাচল বন্ধ হওয়ার কারণে লংগদুর সাথে সারা দেশে যান চলাচল বন্ধ রয়েছে এবং বৃষ্টির যে পরিস্থিতি আমরা দেখছি সেটা অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি কিন্তু সহসায় কমবে আর কোনো সম্ভাবনা নেই। খাগড়াছড়ি এবং নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।
গত 1.5 মাসে কুড়িগ্রাম ও মাদারীপুরে নদী ভাঙনে 5 শতাধিক ঘরবাড়ি সহ বিপুল পরিমাণে ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে থাকা বহু পরিবার সরিয়ে নিচ্ছে ঘরবাড়ি। বরাদ্দ পেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। কুড়িগ্রামের চিলমারিতে 1.5 মাস ধরে ভাঙছে ব্রহ্মপুত্রের পার। একই অবস্থা তিস্তা, ধরলা ও দুধকুমারে। এরই মাঝে চিলমারি সহ রৌমারী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও সদর উপজেলার প্রায় 500 ঘরবাড়ি, 3টি প্রাথমিক বিদ্যালয় সহ বিপুল পরিমাণ ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। ঝুঁকিতে আছে কমিউনিটি ক্লিনিক সহ কয়েকটি গ্রাম। যে জায়গায় সে জায়গার মতো জায়গা নাই, চতুর্দিকে পানি, কোনো দিকে বুদ্ধি নাই, বাইসা গেলেও যাইব, তাছাড়া আমার আর উপায় নেই। এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা 1 সপ্তাহের মধ্যে প্রায় 200 থেকে 300 ফ্যামিলি হয়তো আবারও গৃহহীন সরবরাহ হয়ে যাবে বসতভিটা হারিয়ে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বেশ কিছু প্রকল্প এবং ব্রহ্মপুত্র বাম তীর রক্ষা প্রকল্প আমরা ইতিমধ্যে দাখিল করেছি। সেই প্রকল্পটি অনুমোদন হলে পার্মানেন্ট ব্যবস্থা নেওয়া যাবে। একই সময়ে মাদারীপুরের কালকিনি ও সদর উপজেলায় আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হয়েছে 14 থেকে 15টি ঘরবাড়ি সহ রাস্তা ও ফসলি জমি। ঝুঁকিতে আছে শতাধিক পরিবার ও বহু ব্যবসা প্রতিষ্ঠান। অনেক দূর নদী ছিল, 3 ভাঙ্গা দিয়েছে, 3 ভাঙ্গার পর বাড়ি করছি ভাই, এখন আবার ভাঙবে ভাই। একটা স্পটে চিহ্নিত করছি যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে তার পাশে রাস্তাও আছে, তাছাড়া জনবসতিপূর্ণ এলাকা, তো এটার জন্য একটা প্যাকেজ চালু হয়েছে এবং ইতিমধ্যে আরও 2টা জায়গায় আরও কাজ শুরু হবে। নদী ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এসব নদী পাড়ের মানুষ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে মহাসড়ক ও জেলার আঞ্চলিক সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত 2 মাসে এসব ঘটনায় জেলায় প্রাণ হারিয়েছেন 18 জন। স্থানীয়দের অভিযোগ, অদক্ষ কম বয়সী চালক, অনিয়ন্ত্রিত গতি এবং ট্রাফিক নিয়ম না মানাই বড় কারণ। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। লক্ষ্মীপুর ঢাকা মহাসড়ক, মজু চৌধুরী, রায়পুর, রামগতি ও রামগঞ্জের বিভিন্ন আঞ্চলিক সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। একের পর এক এসব ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে সাধারণ মানুষের। অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি, ট্রাফিক নিয়ম না মানা এবং অনিয়ন্ত্রিত দ্রুতগতির কারণে দুর্ঘটনা বাড়ছে বলে দাবি স্থানীয়দের। ড্রাইভিং লাইসেন্স নেই, অদক্ষ ড্রাইভার, তারা কোনো নিয়ম কানুন মানে না। অনভিজ্ঞ ড্রাইভার, এরা বেপরোয়া গাড়ি চালায়, কোনো ট্রাফিক সিগন্যাল মানে না। পথচারীর জন্য জায়গা না কারণে লক্ষ্মীপুর সবচেয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে চালকদের সতর্কতা এবং ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য বলা হলেও তা মানছেন না অনেকে। এজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানায় বিআরটিএ। বিভিন্ন শ্রেণীর মোটরযানের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে, ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ গাড়ি, গতিসীমা অতিক্রান্ত হয়ে গেলে সেটার বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতেছি। চলন্ত অবস্থায় মোবাইল বা হেডফোন ব্যবহার করা, বিপজ্জনক ওভারটেকিং এবং পথচারীদের অসতর্কতাও দুর্ঘটনার কারণ। এজন্য সচেতনতার বিকল্প নেই বলছে পুলিশ। অপ্রাপ্তবয়স্ক চালক বা অতিরিক্ত বোঝাই গাড়ি চালানোর বিষয়ে যে ট্রাফিক রুল অনুযায়ী যে বিধান, সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে এবং এটা অব্যাহত আছে। লক্ষ্মীপুরে গত 1 বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে শতাধিক মানুষের, আহত হয়েছেন 2 শতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর বিড়ালে কামড়ানো রোগীর ভ্যাকসিন নিয়ে অনিয়মের প্রমাণ মিলেছে। বরাদ্দ 200 ভ্যাকসিন থেকে 5-6 জন রোগী কেবল একবার সেবা পেয়েছেন। বাকি ভ্যাকসিনগুলো হাসপাতাল থেকে উধাও। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর বিড়ালের কামড় ও আঁচড় নিয়ে গত 6 মাসে 5 শতাধিক রোগী আসেন। এর মধ্যে 5-6 জন রোগী ছাড়া বাকিরা সরকারি ভ্যাকসিন পাননি, আর যারা পেয়েছেন তারাও 1টি ডোজের বেশি পাননি। আমার ভাতিজা ইমতিয়াজ হোসেনরে আমরা আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছিলাম, ওখানে আমাদেরকে ভ্যাকসিন নেওয়া দিয়ে কুমিল্লা পাঠিয়ে দিয়েছে। কুকুরের কামড় দেওয়ার কারণে আমি হসপিটাল থেকে কোনো মেডিসিন আমাকে দেওয়া হয় না। আমি সবগুলো মেডিসিন, ভ্যাকসিন সহ ট্যাবলেট আমি বাইরে থেকে
কিনে নেওয়া হয়েছে। হাসপাতালে ভ্যাকসিন দেয় না, আমরা কিনে আনি হাসপাতালে দিছি। অথচ স্বাস্থ্য বিভাগের হিসেবে গত 25 মার্চ এই হাসপাতালে 200টি ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়। তবে হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী এসব ভ্যাকসিন সেবার কোনো হদিস নেই। আমরা তো সবগুলো লিখি না, নিজেদের ভুলের কারণে হোক বা অদক্ষতার কারণে হোক আমরা আসলে রেজিস্টারে এন্ট্রি করে নিয়ে দিচ্ছি, এইটাই হচ্ছে সমস্যা। জেলা সিভিল সার্জন জানান, বর্তমানে ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই, আর সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিনগুলো প্রতিটি উপজেলায় সরবরাহের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। কুকুরে অনেক কুকুরের কামড়ের রোগী পাওয়া যায়, তো কুকুরের কামড়ের ভ্যাকসিন 24 ঘন্টা 7 দিন এই সদর হাসপাতালে দেওয়া হয়। আর উপজেলা লেভেলও যদি এরকম রোগী পাওয়া যায় আমরা দিতে পারবো, সমস্যা নেই। চাঁদপুর সদর ও হাজীগঞ্জ ছাড়া বাকি উপজেলাগুলোতে এখনো ভ্যাকসিন সরবরাহ করা হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।